আসসালামু আলাইকুম। 12তম বিসিএস ম্যাথ প্রিলিতে আসা 16টি প্রশ্নের 11 থেকে 16 পর্যন্ত এই 6টি প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে 11 নম্বরের 3টা অনুপাত দেওয়া আছে। এই 3টা অনুপাতের মিশ্র অনুপাত বের করতে বলছে। তা আমরা জানি একাধিক যদি অনুপাত দেওয়া থাকে তাদের মিশ্র অনুপাত বের করার জন্য এই অনুপাতগুলোর পূর্ব রাশিগুলো গুণ করতে হয়। তাহলে 5 × 7 × 3 এই 3টাকে আমরা গুণ করব ইস টু উত্তর রাশিগুলো মানে পরের রাশিগুলো, এই যে 18 2 6, 18 × 2 × 6, তাহলে এই 3টা গুণ করলে আসবে 105 আর এই 3টা গুণ করলে হবে 216। এরপর এটাকে আমরা কাটাকাটি করতে পারি, এটাকে 3 ভাগ করা যাবে, এটাকেও 3 ভাগ করা যাবে। এটাকে 3 ভাগ করলে আসবে 35 আর এটাকে যদি আমরা 3 ভাগ করি তাহলে 72। তাহলে আমরা বলতে পারবো এই 3টা অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে 35:72। 12 নম্বরে দেওয়া আছে বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের, আচ্ছা টোটাল প্রশ্ন হচ্ছে ক। ওকে, তাহলে সে 20টির মধ্যে 15টি নির্ভুল উত্তর দিল। এখন একটা ভাগে হচ্ছে 20টা প্রশ্ন, কয়টা? 20টা। বাকি অন্য ভাগে থাকে কয়টা? তাহলে টোটাল হচ্ছে ক, তাহলে থাকে ক বিয়োগ 20। এই 20টা প্রশ্নের সে 15টা নির্ভুল উত্তর দিয়েছে। এইটা হচ্ছে উত্তর দেওয়ার সংখ্যা। প্রথমে ভাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 20টা প্রশ্ন আর একটা হচ্ছে ক - 20, দুইটা ভাগে ভাগ। তাহলে এই 20টার সে 15টার উত্তর দিয়েছে, এটা হচ্ছে যেটা সঠিক উত্তর দিয়েছে। বাকি যা প্রশ্ন রইল তার 3-এর 1 অংশ সে নির্ভুল উত্তর দিয়েছে, মানে এইটার 3 ভাগের 1 ভাগ। তাহলে 1 ভাগ দিয়ে দেয় 3, ক বিয়োগ 20। তাহলে এইটার সে সঠিক উত্তর দিয়েছে এই যে ক - 20-এর 3 ভাগের 1 ভাগ। এটাও হচ্ছে নির্ভুল উত্তর দেওয়া প্রশ্ন, এটাও নির্ভুল উত্তর দেওয়া প্রশ্ন। এরপর বলছে সমস্ত প্রশ্নের মান সমান যদি ছাত্র শতকরা 75 ভাগ নম্বর পায়, তার মানে সে শতকরা 75 ভাগ প্রশ্নের উত্তর দিছে। এখন 75 ভাগ শতকরা কোনটার? এই কয়ের, কারণ টোটাল হচ্ছে ক, তাহলে কয়ের 75% মানে 75 ভাগ 100। 25 দিয়ে এটা কাটলে হবে 3 আর এটার 25 দিয়ে কাটলে হবে 4। তাহলে আমরা বলতে পারবো 3 ক ভাগ 4। এটা হচ্ছে তার নির্ভুল উত্তর দেওয়া। যেহেতু 75% মার্কস পেয়েছে তার মানে সে 75% প্রশ্নের উত্তর দিয়েছে। এটা হচ্ছে তার উত্তর দেওয়া প্রশ্ন। প্রশ্ন মধ্যে আমরা লিখতে পারবো 15 প্লাস যে 1 ভাগ 3 ক - 20 সমান এই যে 3 ক বাই 4। এখন এটা হিসাব নিকাশ করব। 15 প্লাস এটা দিয়ে যদি এটার গুণ করি আমরা তাহলে ক ভাগ 3, এটা দিয়ে এটার দিলে হবে -20 ভাগ 3 আর এই পাশে আছে 3 ক ভাগ 4। এখন এইটার ভিতরে ক আছে, এটার ভিতরেও ক আছে। আমরা করব কি, কগুলো সব এক পাশে নিয়ে আসব। তাহলে আমরা লিখতে পারি এই বাম পাশে আছে ক ভাগ 3 আর এটা এই পাশে নিয়ে আসব, -3 ক ভাগ 4 আর সংখ্যাগুলো সব ওই পাশে নিয়ে যাব। তাহলে এটার পিছনে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, তাহলে হয়ে যাবে 20/3 আর এই 15 ওই পাশে চলে গেলে -15। এরপর আমরা বাম পাশে লসাগু করি। তো 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। 4 ক বিয়োগ 4 দিয়ে দিলে 3, 3 3 আর 9, তাহলে 9 ক। আর এই সাইডে আমরা যদি লসাগু করি, লসাগু হবে 3, তাহলে এখানে আসবে 20 বিয়োগ 3 15 45। তাহলে আমরা বলতে পারবো যে উপরে এই যে 4 ক মাইনাস 9 ক, হ্যাঁ, তাহলে কত থাকবে? 4 ক থেকে যদি আমরা 9 ক বিয়োগ করি তাহলে -5 ক, -5 ক বাই 12। তাহলে আমাদের এখানে যেটা চলে আসে আমরা সেটা লেখার ট্রাই করি। এখানে সেটা হচ্ছে -5 ক ভাগ 12 আর রাইট সাইডে আছে আমাদের 20 বিয়োগ 45, তার মানে -25 আসবে আর নিচে আছে 3।
এরপরে আড়াআড়ি গুণ করবো, এই মাইনাস মাইনাস কেটে দিতে পারি। এরপর আড়াআড়ি গুণ করলে 3 দ্বারা যখন 5 করে দেব, 3 5 15 ক সমান আসবে, আর 12 দিয়ে 25-এর গুণ করব, মাইনাস তো আগেই কাটা গেছে, তাহলে এটা দিয়ে দিলে হবে 300। এরপরে ক সমান আসবে 300 ভাগ 15 সমান 20। তার মানে আমরা বলতে পারবো যেহেতু ক এর মান বেরোচ্ছে 20, তাহলে টোটাল প্রশ্ন ছিল 20টাই। 13 নম্বরে দেওয়া আছে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় এই যে 8 10 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। তাইলে বর্গাকারে সাজাতে হলে অবশ্যই সেটা বর্গ সংখ্যা হতে হবে। এই 8 10 12 সারিতে সাজানো যায় এরকমের টোটাল ছাত্র সংখ্যা আমরা বলতে পারবো 8 10 12 লসাগু হয়ে যাবে। 8 10 12 এই তিনটা লসাগু যখন হবে, সেই লসাগুকে আমরা যে মানটা আসবে সেটাকে আমরা বলতে পারবো 8 সারিতে সাজানো যায়, 10 সারিতে সাজানো যায়, 12 সারিতে সাজানো যায়। মানে ওই সংখ্যাটাকে 8 দ্বারাও ভাগ করা যায়, 10 দ্বারাও ভাগ করা যায়, 12 দ্বারাও ভাগ করা যায়। তাহলে 2 দ্বারা ভাগ করলে 4 5 6, এরপর আবার 2 দ্বারা ভাগ করব, 2 5 3। তাহলে আমরা বলতে পারবো 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3। তাহলে 3 5 15, 15 দ্বিগুণে 30, 30 দ্বিগুণে 60, 60 দ্বিগুণে 120। তাহলে আমরা বলতে পারবো 120কে 8 সারিতে সাজানো যায়, 10 সারিতে সাজানো যায়, 12 সারিতে। এই 120-এর চেয়ে এমন কোনো ছোট সংখ্যা নাই যেটাকে এই যে 8 10 12 সারিতে সাজানো যায়। মানে 120-এর চাইতে ছোট এমন কোনো সংখ্যাই আপনি বের করতে পারবেন না যে সংখ্যাটাকে 8 10 12 দ্বারা ভাগ করা যায়। এখন এই 120কে যদি আমি মন মতো আমি 2 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করি, 4 দ্বারা 5 দ্বারা, আপনি যা দ্বারা গুণ করেন সেই সংখ্যার যেটা গুণফল আসবে সেটাকেও 8 10 12 সারিতে সাজানো যাবে, মাস্ট বি। এখন যেহেতু এই সংখ্যাটা আমরা পেয়ে গেছি এবং এইটার সাথে যে কোনো সংখ্যা গুণ দিলেও হবে, আবার এই সংখ্যাটাকে বর্গ সংখ্যায় পরিণত করতে হবে। এই সংখ্যাটার উৎপাদকের যে বিশ্লেষণগুলো সেখানে আমরা মৌলিক উৎপাদকের যে বিশ্লেষণ করছি সেখানে আমরা দেখলাম যে জোড়ায় জোড়ায় সংখ্যাগুলো আছে কিনা। জোড়ায় জোড়ায় এখানে প্রথম 2টা সংখ্যা আছে, এই 2-এর সাথে আরও একটা 2 লাগবে, তাইলে জোড়ায় আসবে। আবার এই 5 আছে, 5-এর সাথে আরও একটা 5 লাগবে। আবার 3 আছে, 3-এর সাথে আরও একটা 3 লাগবে। তাহলে আমরা অতিরিক্ত 2 5 3 এই 3টা সংখ্যা অতিরিক্ত গুণ দিলাম। তাহলে কত? 5 দ্বিগুণে 10 আর 3 10-এ 30। তাহলে এই 3টা সংখ্যার গুণফল হচ্ছে 30। তার মানে মেইন সংখ্যাটাকে আমরা বলতে পারবো যে 120কে 30 দ্বারা গুণ করতে হবে। যখনই আপনি 30 দ্বারা গুণ করবেন তখন এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। 0 3 0 0 3 12 3600। তাহলে আমরা বলতে পারবো এই 3600কে 8 10 12 সারিতে সাজানো যায় বা 8 10 12 ভাগে ভাগ করা যায়, এবং 3600কে বর্গাকারেও সাজানো যায়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 3600। 14 নম্বর একটা ধারা দেওয়া আছে, এই ধারাটা একটু কঠিন টাইপের। এটা কিভাবে চলছে একটু চিন্তা করলে দেখা যায়, এইটা থেকে যখন এটা বিয়োগ করে দেব কত আসবে? 3। তাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 6, তার মানে এইটার সাথে 6 যোগ করলে এইটা পাবো। এরপর আবার এই 2টার বিয়োগফল 17 থেকে 11 চলে গেলে থাকবে 6, তাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আসবে 12, তাহলে এটার সাথে যদি 12 যোগ করি এটা আসবে। আবার এই 2টার বিয়োগফল কত? 12, 12-এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত আসবে? 24, তাহলে এর সাথে আবার 24 যোগ করলে এটা আসবে। পরবর্তী সংখ্যাটা কীভাবে পাবো? তাহলে এই 2টার বিয়োগফল, এই 2টার বিয়োগফল হচ্ছে 24, 24 সাথে 2 যোগ করলে হবে 48, তার মানে এটার সাথে যখন 48 যোগ করে দেব তখন পরবর্তী সংখ্যাটা পাবো। তাহলে 53-এর সাথে আমরা 48 যোগ করে দিলাম, 8 আর 3 11, 1 থেকে 1 10। তাহলে আমরা বলতে পারবো পরবর্তী সংখ্যাটা হচ্ছে 101, যেটার সঠিক উত্তর হচ্ছে ক।
15 নম্বর দেওয়া আছে সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাপ 135 ডিগ্রি। 135 ডিগ্রি। আচ্ছা, সুষম বহুভুজটা কি? সুষম বহুভুজ হচ্ছে এরকমের অনেকগুলো সমান বাহু দ্বারা ক্ষেত্র। এখন এই বাহুর সংখ্যা কয়টা? এখানে দিচ্ছি আমরা কয়টা? 1 2 3 4 5, কিন্তু বাহুর সংখ্যা 6টা হইতে পারে, 7টা হইতে পারে, 8টা 9টা 10টা, এরকম অনেকগুলো হতে পারে, আমরা জানি না কয়টা বাহু। এখন এইখানে যদি আমরা এগুলো যোগ করে দেই, এগুলো আমরা যোগ করে দিতে পারি। এই অন্তকোণ বলতে বোঝায় এই বহুভুজটার এই কোণটার কথা বলছে। তাহলে এইটা হচ্ছে কত? 135 ডিগ্রি। তাহলে এইটা যখন 135 ডিগ্রি হয়ে যাবে, এটাকে আমরা জানি এই কেন্দ্র থেকে টেনে দিলে 2 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এইটা হয়ে যাবে অর্ধেক, আবার এটা অর্ধেক, তাহলে দুইটা মিলে হয়ে যাবে 135। ভালো করে বুঝুন। আর এই তিনটা মিলে হয়ে যাবে 180। তাহলে এই দুইটার পরিমাপ আমরা, এই যে অন্তকোণের পরিমাপ যদি 135 হয়, তাহলে আমরা বলতে পারবো এই দুইটার পরিমাপও 135। তাই এই অন্তকোণের পরিমাপ 135, এই দুইটার পরিমাপও 135, কারণ এই যে ভাগ করছে 2 ভাগে, আর এইটা মিলাইলে 180। তাহলে 180 থেকে যদি আমরা এই 135 বাদ দিই, 135, আমাদের থাকবে কত? 45 ডিগ্রি। তাহলে এইটা বলতে পারবো আমরা কত? 45 ডিগ্রি। ঠিক আছে। এখন এইরকম করে এইটা তাহলে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, এইরকম করে 45 45 চলতে থাকবে, মানে চারপাশে। এখন আমরা জানি এই বিন্দুর চারপাশে 360 ডিগ্রি কোণ। তাহলে আপনি একটা চিন্তা করে দেখুন, কয়টা 45 যোগ করলে 360 আসবে? তার মানে সরাসরি আমরা 360 ডিগ্রিকে যদি 45 ডিগ্রি দ্বারা ভাগ করে দিই, তাহলে এখানে আসবে 8। তাহলে 8টা 45 যোগ করলে আসবে 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো এখানে 8টা কোণ আছে, 1 2 3, 1 2 3 4 5 6 7 8, এই যে 1 2 3 4 5 6 7 8। তাহলে এইটা কি বহুভুজ হয়ে যাবে? আপনারাই এখন চিন্তা করে দেখুন, এখানে কয়টা বাহু? 8টা বাহু। তাহলে আমাদের সঠিক, এইখানে আমাদের কোশ্চেন করছে যে বাহুর সংখ্যা কত? তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 8। তাহলে আপনারা সঠিকভাবে মনে রাখবেন যে একটা সুষম বহুভুজের যদি অন্তকোণ দেওয়া থাকে, তাহলে সেই অন্তকোণটা বিয়োগ করে দেবেন 180 থেকে, তাহলে কত হয়ে যাবে? 45। তারপর 360কে 45 দ্বারা ভাগ করে দেবেন, বাহুর সংখ্যা বের হয়ে যাবে। আমি বিস্তারিত বললাম এবং ইজিলিভাবে, যাতে 1 মিনিটও লাগে না, 5 সেকেন্ড সময় লাগে, যে 180 থেকে অন্তকোণ বিয়োগ ফলকে আবার 360কে আবার বিয়োগ ফল দ্বারা ভাগ করে দিলেই বাহুর সংখ্যা বের হয়ে যাবে। 16 নম্বরে দেওয়া আছে নিচের কোন সংখ্যাটি √2 ও √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? এখানে আমাদের যে ক নম্বর দেওয়া আছে, এইটা মূলদ সংখ্যা হতে পারে না, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? কারণ হচ্ছে √3কে লিখতে গেলে একটা ভাঙা সংখ্যা আসে, 1.73 অনেক সংখ্যা আসে। আবার এর সাথে যোগ করব √2, √2কে আবার লিখতে গেলে তাও 1.4 এরপর অনেক সংখ্যা আসে, ভাগ 2। তাহলে উপরের কোনো সংখ্যাই থামছে না, মানে চলতে আছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে এইগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। এরপরে খ নম্বরও একটা অমূলদ সংখ্যা, কারণ এখানে √3 আর √2 গুণ করলে ওই আজীবন চলতেই থাকবে, এগুলো অমূলদ সংখ্যা। এরপরে আসে গ নম্বরে। তাহলে গ নম্বরকে p/q আকারে প্রকাশ করা যায়। যেমন এখানে গ নম্বরে আছে 1.5, এটাকে লেখা যাবে 1.5, নিচে 1 দেওয়া যায়, দশমিক উঠাই দিয়ে আমরা যদি 15 লিখি, নিচে যদি 10 লিখি, তা একই কথা। তাহলে এটা p/q আকারে প্রকাশ করা গেছে, এটা একটা মূলদ সংখ্যা। আবার ঘ নম্বরে একটা মূলদ সংখ্যা, কারণ 1.8, এটাকেও আমরা সেমভাবে লিখতে পারি 18/10। তাহলে এইটাও একটা মূলদ সংখ্যা। আমাদের বলছে যে √2 আর √3-র মধ্যবর্তী মূলদ সংখ্যা। তাহলে √2-র ভ্যালু আসে 1.41 আর √3-র ভ্যালু আসে 1.73। এই দুটার মাঝখানের সংখ্যা কত? 1.5। এই 1.8 মাঝখানের না, এটা হচ্ছে আরও বেশি। তাহলে প্রথমে
ক আর খ তো বাদ হয়ে গেল, পরে থাকে গ আর ঘ, এই দুইটার মধ্যে সঠিক উত্তর। দুইটাই মূলত সংখ্যা, কিন্তু আমাদের বলছে যে √2 আর √3-র মধ্যবর্তী, তাহলে মধ্যবর্তী বললে 1.5, এটা সঠিক উত্তর হচ্ছে গ।